আসসালামু আলাইকুম। এসএসসি 26-27 শিক্ষার্থীরা, আমি তোমাদের বিলাসী গল্প নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা নিয়ে আমরা আবার চলে আসলাম। আজকে আমরা প্রথম যে আলোচনা করেছিলাম সেখানে দেখেছি আমরা ভার্সিটি অ্যাডমিশন এবং এমসিকিউর জন্য আমাদের কিছু তথ্য থাকে, সেটা নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গল্পই তোমাদের রয়েছে। সুতরাং তোমাদের বুঝতে হবে বিলাসী গল্প থেকে তোমাদের অবশ্যই অবশ্যই সৃজনশীল থাকবে, এমসিকিউ তো থাকবেই। ঠিক আছে, তো তোমরা তোমাদের পাঠ্য বইতে যে ছোট গল্প পূর্বে পড়েছ সেটা ছিল তোমাদের অপরিচিতা, তারপরে বিলাসী। তো সুতরাং তোমাদেরকে বুঝতে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেহেতু কোনো কবিতা তোমাদের নেই, যেহেতু কোনো অন্য কোনো লেখা তোমাদের নেই, একটা গল্প বিলাসী। তো সুতরাং এই বিলাসী গল্প থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন থাকবে, তাই বিলাসী গল্পটা অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে, তো আমরা আজকে যে আলোচনা করব সেই আলোচনার মধ্যে আমরা লেখক পরিচিতি আলোচনা করব, আমরা আলোচনা করব মূল ভাব, আমরা আলোচনা করব প্রতিটি লাইন, প্রতিটি শব্দ ধরে ধরে তার অর্থ, যেখান থেকে তোমার সৃজনশীল আসলেও তুমি না আটকাও এবং সেখান থেকে কোনো এমসিকিউ আসলেও যেন তুমি আটকে না যাও। পাশাপাশি ভার্সিটি অ্যাডমিশনেও যেন কোনো শব্দ গল্পের মধ্য থেকে আসলে তোমাকে আটকাতে না পারে, সেভাবে আমরা আজকের গল্প আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা আমরা চলে যাই মূল গল্পে, মূল আলোচনায় আমরা চলে যাচ্ছি। খেয়াল করে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে একটি গল্প, একটি কবিতা, একটি উপন্যাস, একটি নাটক, তুমি যাই বলো না কেন, প্রত্যেকটার লেখকের লেখক পরিচিতি তোমাকে পড়তেই হবে, কারণ ওখান থেকে প্রশ্ন থাকেই। ঠিক আছে, আচ্ছা আর তো সবচেয়ে বড় কথা হলো যে তুমি যে লেখকের গল্পটা পড়বা, তো সে লেখক সম্পর্কেই যদি তুমি না জানো তাহলে সে গল্প পড়ার কোনো মানে হয় না। ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি আলোচনা করি সেখানে দেখতে পাচ্ছি লেখক পরিচিতি। ঠিক আছে, দেখো লেখক পরিচিতি রয়েছে। আচ্ছা তাহলে লেখক পরিচিতি যদি আমরা দেখি তাহলে তার নামটা কি দেখো তো, তার নাম হলো কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, নাম কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখন খেয়াল করে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা একটা জিনিস অনেকেই জানি না। ঠিক আছে, একটা জিনিস আমরা অনেকেই জানি না, সেটা কি জানো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি দেখো তো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনামটা তোমাকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম নিয়ে যদি আমরা বলে থাকি তাহলে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো অনিলা দেবী। কি বলতো? অনিলা দেবী। এখন আসো, এই যে অনিলা দেবী আমরা যেটা দেখতে পাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, তোমরা বিলাসী যে গল্পটা পড়তেছ এই বিলাসী গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ডাকনামটা ব্যবহার করেছে। তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডাকনাম হলো ন্যাড়া। তাহলে দেখো এই যে অনিলা দেবী তুমি যে নামটা দেখতে পাচ্ছ, অনিলা দেবী নামটাও তিনি ব্যবহার করেছে। খেয়াল করে দেখো নারীর মূল্য নামক একটি প্রবন্ধে। তাহলে নারীর মূল্য নামক একটি প্রবন্ধ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, যেখানে তিনি তার এই ছদ্মনামটা ব্যবহার করেছেন অনিলা দেবী। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখো আমরা যেটা দেখলাম যে তার ডাক নাম কি দেখেছি, আমরা দেখতে পাচ্ছি তার ডাক নাম। আচ্ছা খেয়াল করে দেখো তার ডাক নাম কি ন্যাড়া। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডাক নাম ন্যাড়া যেটা তুমি দেখতে পাচ্ছ, সেই ন্যাড়ার জবানিতে এই বিলাসী গল্পটি প্রকাশ করা হয়েছে, লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে ন্যাড়া হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডাক নাম, এটা মাথায় সেট করে নাও। ঠিক আছে, এমসিকিউতে আসলে যেন তুমি কোনোভাবে ভুল না করো। তাহলে দুইটা প্রশ্ন এখান থেকে আসে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী ছোট গল্পটি কার জবানিতে প্রকাশ পেয়েছে বা উল্লেখ করা হয়েছে, তাহলে সেটা হলো ন্যাড়া। আর ন্যাড়া হলো কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডাক নাম। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম তার নাম হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার ছদ্মনাম হলো অনিলা দেবী। আর যে অনিলা দেবী যেটা দেখতে পাচ্ছ সেটা তিনি লিখেছেন হলো নারীর মূল্য প্রবন্ধ, যখন তিনি লিখেছেন তখন। আর তার ছদ্মনাম হলো ন্যাড়া, সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখো
তার জন্মটা নিয়ে যদি আমরা দেখে থাকি 1876 খ্রিস্টাব্দে 15ই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। আচ্ছা, জন্মগ্রহণ করেন কোথায়? পশ্চিম বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। ঠিক আছে, কোথায়? হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতা, ঠিক আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতা, তার নাম কি দেখো? মতিলাল চট্টোপাধ্যায়। তার মায়ের নাম কি? ভুবন মোহিনী দেবী। তার মায়ের নাম কি? ভুবন মোহিনী দেবী। এখন আসো, গুরুত্বপূর্ণ এই আলোচনার মধ্যে আরো গুরুত্বপূর্ণ একটা কথা হলো, তোমরা দেখতে পাচ্ছ যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষা জীবন নিয়ে এখানে একটু আলোচনা করেছে। যে আলোচনায় তোমরা যে এসএসসি পার করে এসেছো সেটার আরেকটা নাম হলো ম্যাট্রিক। ঠিক আছে, তোমরা যে এসএসসি পার করে এসেছো সেটার আরেকটা নাম কি? ম্যাট্রিক। এই যে খেয়াল করে দেখো, আচ্ছা ম্যাট্রিক এখানে হবে, এটা এসএসসি হবে। ঠিক আছে, এটা হবে কি? এসএসসি। আচ্ছা, এস এস সি এটা হবে। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, এই যে তোমরা যে ম্যাট্রিকটা বলতেছো, এটার পূর্বে একটা নাম ছিল, সেটা কি জানো? এফএস শ্রেণী। কি ছিল? এফএস শ্রেণী। এই যে, তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খেয়াল করে দেখো, এই যে তার শিক্ষা জীবনটা হলো কোন পর্যন্ত? ম্যাট্রিক পর্যন্ত, তাই না? আচ্ছা, এফএস শ্রেণী যেটাকে তোমরা এসএসসি বলে থাকো। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা তার কাহিনী আছে। দেখো, তার যে কর্মজীবনটা তোমরা দেখতে পাচ্ছ না, দেখো কর্মজীবনটা তোমরা যখন দেখতে পাচ্ছ, সেখানে একটা জিনিস কত সুন্দর করে উল্লেখ করেছে যে তার বয়স যখন 24 বছর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বয়স যখন 24 বছর, তখন তার মনে হয়েছে, ঠিক আছে, সে কি হবে? সন্ন্যাসী হবে। এ কারণে সে কি করেছে? গৃহত্যাগ করেছে। কি করেছে? গৃহত্যাগ করেছে। আচ্ছা, কত বছর বয়সে? 24 বছর বয়সে। কত বছর বয়সে? 24 বছর বয়সে। এটা মাথায় রাখতে হবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে গৃহত্যাগ করেন। গৃহত্যাগ করেন, সন্ন্যাসী হয়ে যান 24 বছর বয়সে। আচ্ছা, তো যখন তিনি গৃহত্যাগ করেন, অর্থাৎ যখন তিনি সন্ন্যাসী হয়ে যান, ঠিক আছে, তখন তখন তিনি সঙ্গীতজ্ঞ হিসেবে খ্যাতির সূত্রে ঘটনাচক্রে এক জমিদারের সাথে বন্ধুত্ব করেছিলেন। এক জমিদারের সাথে তার পরিচয় হয় এবং সেই জমিদারের সাথে তিনি বন্ধুত্ব করেন। ঠিক আছে, আচ্ছা, যার সুবাদে 1903 খ্রিস্টাব্দে বর্মা মুল্লুকে, ঠিক আছে, যা বর্তমান হলো মায়ানমার, বর্তমান যেটাকে আমরা কি বলি? মায়ানমার। রোহিঙ্গারা যে দেশ থেকে আসছে সেটা তো চিনো তোমরা। রোহিঙ্গারা কোথা থেকে আসছে এটা বললে ভালো চিনো, তাই না? কিন্তু মায়ানমার বললে আবার চিনতে কষ্ট হয়, তাই তো? ওই মায়ানমারে সে কি করেছে? মিয়ানমার, সেখানে সে কেরানি পদে চাকরিতে যোগদান করেছিলেন। কি পদে? কেরানি পদে। ঠিক আছে, পরবর্তী সময়ে সাহিত্য রচনাকেই তিনি পেশা হিসাবে গ্রহণ করেন। ঠিক আছে, মানুষের এক একটা মানুষের কর্ম এক এক রকম, এক একটা মানুষের চিন্তা ভাবনা এক এক রকম, এক একটা মানুষের ইচ্ছা শক্তি এক এক রকম, এবং কোন চিন্তা থেকে তিনি কোন চিন্তায় চলে যাবেন এটা শুধুই মানুষের চিন্তার মধ্য দিয়েই আসতে হয়, তাই তো? তাই আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার ছদ্মনাম হলো অনিলা দেবী, এই অনিলা দেবী যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা তিনি ব্যবহার করেছেন যখন একটি গল্প লিখেছেন, প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধটির নাম হলো নারীর মূল্য। আর তোমাদের যে বিলাসী গল্পটি তিনি লিখেছেন, সেই গল্পে তিনি ব্যবহার করেছেন তার ডাকনাম। তার ডাকনাম হলো কি? নেড়া। এরপরে খেয়াল করে দেখো, তার কিছু সাহিত্যকর্ম রয়েছে। ঠিক আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু সাহিত্যকর্ম রয়েছে। আচ্ছা, এখন আসো তাইলে সাহিত্যকর্মের মধ্যে তার কিছু উপন্যাস রয়েছে। এই উপন্যাসের মধ্যে থেকে অনেকগুলো রয়েছে, তো সবগুলো তোমাদের পড়তে হবে না। আমরা ইম্পর্টেন্স কিছু উপন্যাস এখান থেকে দেখবো। ঠিক আছে, যেমন এখান থেকে তোমাদের পরীক্ষায় আসার মতো যেটা রয়েছে, বিরাজ বউ রয়েছে, পণ্ডিত মশাই, ঠিক আছে, তারপরে রয়েছে হলো তোমার দেবদাস, এটা খুবই আসে পরীক্ষায়। দেবদাস যেটা, এটা খুবই পরীক্ষায় আসে। এরপরে রয়েছে হলো তোমার শ্রীকান্ত, তারপরে রয়েছে হলো গৃহদাহ, এরপরে দেনা পাওনা। কি রয়েছে?
দেনা পাওনা। তাহলে এখানে তার অনেকগুলো রয়েছে উপন্যাস, সেখান থেকে আমরা ৪টা, ২টা, ৬টা সিলেক্ট করেছি। ৬টা মোটামুটি পড়লে আমাদের এমসিকিউর জন্য হয়ে যাবে বা ক নাম্বার প্রশ্নের জন্য হয়ে যাবে। তাহলে কি বলেছি সেটা দেখো তো, বিরাজ বউ, পণ্ডিত মশাই, গৃহদাহ, শ্রীকান্ত, দেনা পাওনা। এই জায়গায় তোমাকে একটা জিনিস একটু মনে রাখতে হবে। দেখো, দেনা পাওনা এটা হলো শরৎচন্দ্রের উপন্যাস। দেনা পাওনা শরৎচন্দ্রের কি উপন্যাস। কিন্তু তুমি মনে রাখবা, এই যে দেনা পাওনা সেটা রয়েছে, দেনা পাওনা যা দেখতে পাচ্ছ, এই দেনা পাওনা একটি ছোট গল্প আছে, একটি ছোট গল্প আছে। এই দেনা পাওনা যে ছোট গল্প যেটা রয়েছে, সেই ছোট গল্প হলো কার জানো? রবীন্দ্রনাথের। আচ্ছা, তাহলে কি জানলাম? আমরা দেখলাম দেনা পাওনা দুটা রচনা রয়েছে, একটা রচনা হলো উপন্যাস, একটা রচনা হলো ছোট গল্প। ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি, আর সেই দেনা পাওনা ছোট গল্পটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের, আর দেনা পাওনা যে উপন্যাস রয়েছে সেটা হলো কার? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে নাটক দেখতে পাচ্ছ তোমরা, এই নাটকটা, এখানে একটা জিনিস একটু মাথায় নাও, এই যে নাটক, এখানে নাটক এই ষোড়শী, এটা খুব আসে পরীক্ষায়, ঠিক আছে? এটাও পরীক্ষায় খুব আসে। এরপরে তার যে গল্প গ্রন্থ রয়েছে, গল্প গ্রন্থ থেকে বড় দিদি, মেজ দিদি, এ দুটা তোমরা তো অবশ্যই পড়বা, অবশ্যই, একদম কোনো কি করা যাবে না, হ্যাঁ, বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? আর বিলাসী তো তোমরা দেখতেই পাচ্ছ, তার সাথে যুক্ত করে দিবা সতী। এই যে চারটা বলেছি, কি বড় দিদি, মেজ দিদি, বিলাসী আর সতী। বিলাসী তো আমরা পড়বই আজকে, তাই না? আর পুরস্কার হিসাবে যেটা রয়েছে সেটা হলো 1900, খেয়াল করে দেখো, আচ্ছা, 1923 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে, যাকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় বলি, সেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কি করেছে? জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেছে। আর 1936 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে তিনি কি সম্মানসূচক ডিলিট উপাধি যেটা, সেটা লাভ করেন, ডিলিট ডিগ্রি, ঠিক আছে? ডিলিট ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তোমরা একটু জেনে নিবা, সবাই তো ঢাকা ইউনিভার্সিটিতে আবার ভর্তি পরীক্ষা দিবা, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে হলো 1921 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এটাও মাথায় রাখো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডাকনাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। আমরা জানলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রচনাবলীগুলো রয়েছে, সেখান থেকে কোন কোন জিনিসগুলো আমাদের পড়লে পরীক্ষায় আসবে। লেখক পরিচিতির পরে আমাদের আলোচনা হলো পাঠ পরিচিতি। যে পাঠ পরিচিতি আলোচনা করলে আমরা পুরো গল্পটা আমাদের অল্প কথায় চলে আসবে। আমরা সে পাঠ পরিচিতি, যেটাকে আমরা মূলভাব বলতে পারি, আমরা সামারি বলতে পারি, ঠিক আছে? সেই জায়গায় আমরা চলে যাচ্ছি। আচ্ছা, খেয়াল করে দেখো, তোমাকে একদম এই যে যে গল্পটা রয়েছে, সেই গল্পটা থেকে এক কথায় যদি তুমি বলো, দেখো, বিলাসী গল্পে প্রেম, ত্যাগ, সাহস, মানবতা ও সমাজের কুসংস্কার বিরুদ্ধে প্রতিবাদের একটি সুন্দর প্রকাশ ঘটেছে। কি বলেছি? বিলাসী গল্পে প্রেম, ত্যাগ এবং কি বলেছে কথাটা? মানবতা ও সমাজের, খেয়াল করো, মানবতা ও সমাজের কুসংস্কারের বিরুদ্ধে, মানবতা ও সমাজের কুসংস্কারের বিরুদ্ধে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি প্রতিবাদ তুলে ধরেছেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের সমাজে যে কুসংস্কার রয়েছে, আমাদের সমাজে যে বৈষম্য রয়েছে, জাতিতে জাতিতে বৈষম্য রয়েছে, তাই না? মানুষে মানুষে যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্যের প্রতিবাদ করেছেন। আমাদের সমাজের বৈষম্য তুলে ধরতে গিয়ে ছোট গল্প লিখে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বুঝিয়েছেন যে প্রেম, ভালোবাসা কোনো ধর্ম মানে না, কোনো জাত মানে না, কোনো বংশ মানে না, কোনো বংশের পরোয়া করে না, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, আমরা যদি দেখি ছোট গল্পে, দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী ছোট গল্পে জীবনের নানা বাস্তব অভিজ্ঞতা ও সমাজের কঠোর নিয়ম নীতি স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। কি বলেছে কথাটা? বলেছে যে বিলাসী ছোট গল্পে জীবনের নানা বাস্তব অভিজ্ঞতা,
কি বলেছে? জীবনের নানা বাস্তব অভিজ্ঞতা এবং সমাজের কঠোর নিয়ম নীতি। আমাদের সমাজে কিছু আইন করে দেয়, ঠিক আছে, মন গড়া কিছু আইন করে দেয়, যে আইন আমাদেরকে কি করে? অপরাধ করতে বাধ্য করে, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো, সেটা বলেছে সমাজের কঠোর কিছু নিয়ম নীতি, যেটা এখানে স্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন। বলা হয়েছে, খেয়াল করো, গল্পটিতে বলা হয়েছে ন্যাড়া নামের এক যুবকের মুখে। হ্যাঁ, গল্পটিতে বলা হয়েছে ন্যাড়া নামক এক যুবকের মুখে, যিনি আসলে লেখকের নিজের ছেলেবেলার প্রতিচ্ছবি। আচ্ছা, তাহলে আমরা জানলাম। একটু আগে আমরা পড়েছিলাম, খেয়াল করো, একটু আগে আমরা পড়েছিলাম যে এই যে দেখো, ছেলেবেলার প্রতিচ্ছবি যখন বলেছে তখন তুমি বুঝেই পারছো। এবং এখানে দেখো, ন্যাড়ার জবানিতে বলেছে, ন্যাড়ার মুখে বলেছে, তার মানে হলো এই যে ন্যাড়া, তুমি যার কথা বলতে পারছো, এই যে ন্যাড়া, তিনি হলো কে বলতো? তিনি হলো লেখক। তিনি কে? লেখক। তাহলে আমরা একটু আগে বলেছিলাম ন্যাড়া হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডাক নাম। ন্যাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কি ডাক নাম? তাহলে খেয়াল করে দেখো, ন্যাড়া যে ডাক নামটা রয়েছে, সেই ন্যাড়ার মুখেই এই গল্পটা উল্লেখ করা হয়েছে, প্রকাশ করা হয়েছে, বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে যে গল্পের মূল চরিত্র দুইজন। গল্পের মূল চরিত্র কয়জন? দুইজন, যা আমরা পূর্বে আলোচনা করেছি। সেটা হলো বিলাসী আর হলো মৃত্যুঞ্জয়। তাহলে আমরা পূর্বে যখন আলোচনা করেছিলাম তখন এই গল্পের কিছু চরিত্র দিয়েছিলাম, সেটা হলো নায়ক, নায়িকা, ভিলেন ইত্যাদি ইত্যাদি কিছু চরিত্র দিয়েছিলাম। যে নায়ক আমাদের হলো কে? মৃত্যুঞ্জয়। আর নায়িকা হলো আমাদের বিলাসী। আর ভিলেন ছিল হলো তারই কাকা, জ্ঞাতি খুড়া, তাই তো? আচ্ছা, বলা হয়েছে, খেয়াল করে দেখো, আমরা আবার যদি বলি তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী ছোট গল্পে জীবনের নানান বাস্তব অভিজ্ঞতা, সমাজের কঠোর নিয়ম নীতি এই গল্পে তিনি ফুটিয়ে তুলেছেন। এবং গল্পটি বলেছেন হলো ন্যাড়া নামক একজন যুবক। যেই ন্যাড়া নামক একজন যুবক আমরা দেখতে পাচ্ছি, সেই ন্যাড়া হলো লেখক নিজেই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ন্যাড়া নামক যুবক যিনি গল্পটি বলেছেন, যিনি গল্পটি লিখেছেন, তিনি গল্পটি লিখতে গিয়ে খেয়াল করে দেখো, এখানে বলেছেন একটা চরিত্র, সেটা হলো কি? মৃত্যুঞ্জয়। কি? মৃত্যুঞ্জয়। সেই মৃত্যুঞ্জয়, খেয়াল করে দেখো, মৃত্যুঞ্জয় ছিল এক অনাথ যুবক। অনাথ যুবক মানে কি? যার চার কুলে কেউ ছিল না। আমরা পূর্বেও বলেছিলাম তার চার কুলে শুধুমাত্র তার কাকা ছিল, ঠিক আছে। এবং বলেছে তার একমাত্র আত্মীয় ছিল তার লোভী জ্ঞাতি খুড়া কাকা, তাই তো? জ্ঞাতি শব্দের অর্থ হলো আত্মীয়, হ্যাঁ, আমরা জানি। বলা হয়েছে মৃত্যুঞ্জয় অসুস্থ হলে সাপুরে কন্যা বিলাসী তাকে সেবা করে সুস্থ বা জীবিত করে তোলে, কিন্তু উচ্চ বর্ণের সমাজ মৃত্যুঞ্জয়কে অপমান করে, কারণ সে নিচু জাতের মেয়ে, বিলাসীর হাতের ভাত খেয়েছে। হিন্দু সমাজে একটা তাদের প্রচলিত কুসংস্কার রয়েছে, যেখানে বলা হয় যদি উঁচু বংশ, দেখো আমরা পূর্বে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে মৃত্যুঞ্জয় কায়স্থ বংশের ছিল, কায়স্থ বংশের ছিল, তাই তো? কায়স্থ বংশটা হলো কি বলতো? ওই যে ব্রাহ্মণ বংশের কাছাকাছি উঁচু বংশ। তো এই উঁচু বংশের কোন ছেলে যদি নিচু বংশের কারো হাতের খাবার খায়, তাকে তারা অন্নপাপ বলে থাকে। তাহলে এখানে মৃত্যুঞ্জয় সেই কুসংস্কার অনুযায়ী অন্নপাপ করেছে। আর এই যে যে অন্নপাপ করেছে, সেই অন্নপাপ এই যে তার কাকা জ্ঞাতি খুড়া সহ সমাজের মানুষ সেটাকে মেনে নিতে পারেনি, মেনে নেয়নি। যখন মেনে নেয়নি, এই কুসংস্কার জাতভেদ আর অন্যায়ের বিরুদ্ধে মৃত্যুঞ্জয় তার সাহসিকতার সঙ্গে দাঁড়ায় এবং সে বিলাসীকে বিয়ে করে, ঠিক আছে। তাহলে মৃত্যুঞ্জয় এই জাতভেদ এবং কুসংস্কার এবং অন্যায় এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে সে কি করে? বিলাসীকে বিয়ে করে। আচ্ছা, যখন সে বিলাসীকে বিয়ে করে সমাজের ভ্রান্ত ধারণাকে তিনি কি করে দেয়? পাল্টে দেয়। কিন্তু পরে সর্পদংশনে মৃত্যু হয় কার? মৃত্যুঞ্জয়ের, ঠিক আছে। যেহেতু সে বিলাসীকে বিয়ে করে, ওই সুবাদে সে বিলাসীর সাথে সাপ ধরার মন্ত্র শিখে এবং বিলাসীর বাবাও তাকে মন্ত্র শিখায়। এক সময় তাদের সাথে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে কি মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়, ঠিক আছে। কিন্তু খেয়াল করো, মৃত্যুঞ্জয়ের যখন মৃত্যু হয়, তখন তার ভালোবাসার মানুষ বিলাসীও সেই মৃত্যু সহ্য করতে না পেরে 1 সপ্তাহ পরে বিষ খেয়ে আত্মহত্যা করে, ঠিক আছে। তাহলে
গল্পটি আমাদেরকে শেখায়, কি শেখায়? শেখায় সত্যিকারের প্রেম ও মানবতা জাত ধর্মের ঊর্ধ্বে। আর সমাজের অমানবিক রীতি সবচেয়ে অভিশাপ। অমানবিক রীতি দ্বারা বোঝানো হয়েছে হলো যে রীতি আমাদেরকে কঠোর থেকে কঠোরতম অবস্থানে নিয়ে যায়, তাই তো? তাহলে দেখো, আমরা দুইটা অংশ পেলাম। বিলাসী যে গল্পের মূল ভাব পড়লাম, সেই মূল ভাবের মাধ্যমে আমরা জানলাম বিলাসী যে পুরো গল্পটা রয়েছে দুটো অংশ রয়েছে। একটা অংশে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে অংশটা রয়েছে সেখানে মৃত্যুঞ্জয় বিলাসীর হাতের খাবার খেয়েছে বলে তাকে সমাজচ্যুত করা হয়েছে। তার মানে হলো এখানে ফুটিয়ে তুলেছে যে মানুষের বৈষম্য, জাতের বৈষম্য এবং ছোট জাত বড় জাতের যে বৈষম্যটা রয়েছে সেটা এখানে ফুটিয়ে তুলেছে। অপরদিকে আমরা সর্বশেষ অংশে এসে দেখতে পেলাম মৃত্যুঞ্জয় উঁচু বংশের এবং বিলাসী নিচু বংশ হওয়া সত্ত্বেও মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে নিয়েছে। তিনি সমাজচ্যুত হওয়া সত্ত্বেও তিনি বিলাসীকে ছেড়ে যাননি, বিলাসী ও মৃত্যুঞ্জয়কে ছেড়ে যাননি। এইদিকে গিয়ে দেখো, বিলাসীর সাথে বসবাস করতে গিয়ে যখন মৃত্যুঞ্জয় সাপের কামড়ে মারা যায়, তখন তারই ভালোবাসার মানুষ মৃত্যুঞ্জয়ের শোকে বিলাসী ঠিক 1 সপ্তাহ পরে বিষ পান করে আত্মহত্যা করে। তার মানে হলো কি বুঝলাম আমরা বুঝলাম সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের প্রেম কখনো মানবজাত এবং ধর্মের ঊর্ধ্বে গিয়ে এক হয়ে যায় এবং সেটা কোনো সমাজ, কোনো ধর্ম, কোনো জাত ধরে রাখতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখলে যে আমরা বিলাসী যে গল্পটার মূল ভাব, ঠিক আছে? তাহলে সেটা থেকে আমরা বুঝতেই পারলাম যেখানে মানুষ এবং জাত, যার বৈষম্য, যা এগুলো এক ধরনের কুসংস্কার ছিল, যে বড় জাতের মানুষ ছোট জাতের মানুষের খাবার খেতে পারবে না। সেটা আমরা দেখে আসলাম মূল ভাব। আমরা মূল গল্পে যদি চলে যাই, আমরা মূল গল্পে খেয়াল করে দেখো, আমরা মূল গল্পে যেভাবে আলোচনা করব, আমাদের একটা লাইনে যে শব্দগুলো রয়েছে, কঠিন শব্দটার আলোচনা আমাদের সাথে সাথে থাকবে। পাশাপাশি ওই যে 2টা বা 4টা লাইনের অর্থ তোমাদের এমনভাবে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে যেন একবার পড়লেই তুমি এই গল্পটি আর তোমার মাথা থেকে সরে না যায়, ঠিক আছে? খেয়াল করে দেখো তাহলে। আমরা যদি মূল গল্পে চলে যাই, তো মূল গল্পে আমাদেরকে বলেছে, খেয়াল করো, পাকা 2 ক্রোশ, পাকা 2 ক্রোশ। আচ্ছা, এই জায়গাটায় একটু খেয়াল করে দেখো, 1 ক্রোশ শব্দের অর্থ হলো 1 ক্রোশ শব্দের অর্থ হলো 2 মাইলের বেশি। তাহলে পাকা 2 ক্রোশ, 2 ক্রোশ মানে হলো, তাইলে কি বলছে? 1 মাইল। খেয়াল করে দেখো, 1 ক্রোশ সমান সমান 2 মাইলের বেশি। 1 ক্রোশ সমান সমান 2 মাইলের বেশি যদি হয়, তাহলে 2 ক্রোশ সমান সমান 4 মাইলের বেশি। আমরা বুঝে গেলাম, তাই তো? অলমোস্ট 5 মাইল। আচ্ছা, তো বলেছে দেখো, 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই, আমি একা নই 10-12 জন। তাহলে এই যে একটা জিনিস এখান থেকে আসছে, এমসিকিউতে এটা আসতে পারে প্রশ্নটা, বা আসেও অনেক সময় কলেজের পরীক্ষাগুলোতে এটা খুব আসে, যেখানে বলা হয়েছে লেখক বিদ্যা অর্জন করতে যায় কতজন, মানে লেখকের সাথে কতজন, তাহলে 10-12 জন, ঠিক আছে? আচ্ছা, তাই বলেছে যে আমরা প্রায় 4 মাইলেরও বেশি পথ অতিক্রম করিয়া বিদ্যা অর্জন করিতে যাই, ঠিক আছে? আমি একা নই, আমার সাথে আরো 10-12 জন। যাহাদের, খেয়াল করে দেখো, বলেছে যাহাদের ভাটি মানে হলো বাড়ি কোথায়? পল্লীগ্রামে। যাদের সবার বাড়ি কোথায়? একদম প্রত্যন্ত অঞ্চল যাকে বলা হয় পল্লীগ্রামের, একদম প্রত্যন্ত অঞ্চলের কথা বলেছে, যে যাদের সকলের বাড়ি পল্লীগ্রামে, তাহাদের ছেলেদের শতকরা 80 জনকে এমনি করিয়া বিদ্যা লাভ করিতে হয়। অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, বা নেরা বলেছেন, কি বলেছেন? যে এই যে আমি যেই গ্রামে থাকি, এই গ্রামে যদি আমার 100 জন মানুষ থাকে, এই 100 জন মানুষের মধ্যে 80 জন মানুষ কি করি বলতো? ঠিক এই মানে 4 মাইলেরও বেশি পথ অতিক্রম করে আমরা পড়াশোনা করতে যাই, আমরা স্কুলে যাই, বিদ্যা অর্জন করতে যাই, ঠিক আছে? 100-র মধ্যে কতজন? এই 80 জন মানুষে আমরা এভাবে বিদ্যা অর্জন করতে যাই। লেখক বলেছেন, যদি আমরা এটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করি, তাহলে খেয়াল করে দেখো, ব্যাখ্যা করতে গেলে আমাদের এখানে সুন্দর মতো বলে দিয়েছে, হ্যাঁ, আমি প্রতিদিন প্রায় 2 মাইলের বেশি পথ হেঁটে স্কুলে পড়তে যেতাম। খেয়াল করো, আবার 2 মাইল পথ অতিক্রম করে আসতাম।
এ কারণে বলা হয়েছে 2 ক্রোশ। তাহলে 2 মাইল 1 ক্রোশ, তাইলে সে 2 মাইল পথ অতিক্রম করে স্কুলে যেত, 2 মাইল পথ অতিক্রম করে বাড়িতে আসতো। এই হলো কথা। অর্থাৎ নেরা বলেছেন গ্রামীণ শিক্ষার্থীদের জন্য স্কুলে যাওয়া মানে ছিল এক প্রকার কষ্টের যাত্রা। কারণ তোমরা যারা শহরে পড়াশোনা করো, তোমরা গ্রামে বেড়াতে গেলে তখনও দেখবে এখনো প্রত্যন্ত অঞ্চলগুলোতে রয়েছে রাস্তা আছে তো বিদ্যুৎ নাই, বিদ্যুৎ আছে তো রাস্তা নাই, ঠিক আছে। আবার মানে বিভিন্ন সমস্যা গ্রামে থাকে। আর এটা তো লেখক সেই কবেরকার কথা বলেছেন, তাই না? ওই সময় তো আরো বাজে অবস্থা ছিল। হ্যাঁ, তো সেটা বলেছে যে গ্রামীণ শিক্ষার্থীদের জন্য স্কুলের যাওয়ার অর্থ ছিল এক প্রকার কষ্টের যাত্রা। তিনি বলেছেন আমি একা যেতাম না, আমার সাথে আরো 10-12 জন সহপাঠী স্কুলে যেত, যাদের সবার বাড়ি ছিল গ্রামে। সবার বাড়ি কোথায় ছিল? গ্রামে ছিল, ঠিক আছে। আচ্ছা, তাদের প্রায় 80% ছেলেকেই এভাবে কষ্ট করে স্কুলে যেতে হয়। শহরের মতো সহজ সুযোগ আর ওই গ্রামে ছিল না, যেটা বলেছে, ঠিক আছে। কি শহরের যে সুযোগ সুবিধা, গ্রামের সেই সুযোগ সুবিধা কিন্তু নেই। তাইলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম লেখক বলেছেন যে আমাকে আমাকে কি করতে হয়? 2 মাইল পথের বেশি অতিক্রম করে স্কুলে যেতে হয়, 2 মাইল পথের বেশি অতিক্রম করে আবার বাড়িতে আসতে হয়। সেখানে আমি একা ছিলাম না, আমার সাথে ছিল আরো 10-12 জন। আমরা এই গ্রাম থেকে আমরা স্কুলে যেতাম খুব কষ্টসাধ্য করে, ঠিক আছে, খুব কষ্ট করে, অনেক কষ্ট করে আমরা এই বিদ্যা অর্জন করিতে যাইতাম, ঠিক আছে। অর্থাৎ এই লাইন দ্বারা বা এই 2টা লাইন দ্বারা লেখক বুঝিয়েছেন যে শিক্ষা লাভ করাটা অত সহজ ছিল না। কারণ গ্রামীণ জীবন মান খুবই কি ছিল? মানে দুর্বল ছিল, যার কারণে চাইলেই শহরের মতো জীবনযাপন এবং শহরের মতো শিক্ষা লাভ করা যেত না, ঠিক আছে। অতঃপর বলেছে কি? অতঃপর বলেছেন ইহাতে লাভের অঙ্কে, খেয়াল করো, ইহাতে লাভের অঙ্কে। আচ্ছা, ইহাতে লাভের অঙ্ক যখন বলেছে, খেয়াল করে দেখো, ইহাতে লাভের অঙ্ক যখন বলেছে তখন বলেছে এটা দ্বারা বোঝাইছে লাভ ক্ষতির হিসাব, ঠিক আছে। তাহলে ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত, ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহাতে কি বলতো হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হয়ে যাতায়াত 4 ক্রোশ পথ ভাঙিতে হয়। তাহলে কি বলেছে? 4 ক্রোশ পথ ভাঙিতে হয়। 4 ক্রোশ মানে হলো তোমার কত? 8 মাইলের 8 মাইল নয় বা তার থেকেও বেশি। তাহলে বলেছে যাতায়াত 4 ক্রোশ পথ ভাঙিতে হয় ঢের বেশি। কি বলছে? ঢের বেশি। অর্থাৎ বুঝাতে চেয়েছে কষ্টের গভীরতা। কি বুঝাতে চেয়েছে? কষ্টের গভীরতা। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এরপরে যেটা বলেছে। কি বলেছে? ব্যাখ্যায় গিয়ে আমাদেরকে সুন্দর করে বলে দিয়েছে। দেখো, বলেছে এই কষ্টের পরেও যদি কিছুটা বিদ্যা অর্জন করা যায় তবে সেটা খুবই কি বলতো? তবে সেটা খুবই বলেছে এই কষ্টের পরেও যদি কিছু বিদ্যা অর্জন হয় বা অর্জন করা যায় তবে সেটা খুবই সামান্য। কারণ এটা বলেছে কষ্টের তুলনায় বিদ্যা অর্জনটা সামান্য। যে পরিমাণ কষ্ট হয় আমাদের স্কুলে যেতে আসতে, সেই হিসাবে আমরা যা অর্জন করি সেটা খুবই কম, খুবই কম, ঠিক আছে। আচ্ছা, লেখক আরো বলেছেন যে এখানে শিক্ষার ফলাফল ও কষ্টের তুলনা করতে গিয়ে আমরা জানি যে এত কষ্ট করার পরেও পড়াশোনার লাভ খুব বেশি একটা হয় না, কারণ পরিবেশ ও প্রতিকূলতা। মানে এত কষ্ট করেও আমরা যে পড়াশোনাটা করি সেটা খুবই সামান্য, যার কারণ হলো পরিবেশ ও প্রতিকূলতা। অতঃপর বলেছেন যেসব ছেলেদের সকাল 8টার সময় বের হয়ে 4 ক্রোশ পথ অতিক্রম করতে হয়, ঠিক আছে, তাহলে ওই পথ অতিক্রম করে তাদের যেতে হয় স্কুলে, আবার আসতে হয় বাড়িতে, ঠিক আছে। তার মানে হলো সেটা কি অনেক কষ্টে, ফলটা কম। অনেক কষ্টের কিন্তু ফলটা কি কম। তাহলে কি বুঝাইছে? দেখো, যে তোমরা তো শহরে এখন ঘর থেকে বের হলে রিক্সা পাও, ঘর তো আবার গাড়ি নিয়ে যাও, গাড়ি নিয়ে আসো, মানে কত ভাবে, তাই না?
কিন্তু খেয়াল করে দেখো, যারা গ্রামে পড়াশোনা করে ওদের অনেক কষ্ট। আর লেখক ওই সময়ের কথা বলতে গিয়ে বলেছেন যে আমরা কত কষ্ট করে স্কুলে যাই, স্কুল থেকে আসি, সে হিসাবে আমরা যা অর্জন করি সেটা খুবই সামান্য। নলেজ পয়েন্ট একাডেমি, স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে।